আচ্ছা, ধন্যবাদ যে আপনারা সবাই এসেছেন। খুব সংক্ষিপ্ত সম্মেলন, এটা আগেই বলে দিই, হতাশ হবেন না। কারণ কালকের রায়টা পেয়েছি, অবশ্যই দেখেওছি, সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে, অবশ্যই সরকারের আইনজীবীর সঙ্গেও আলোচনা হয়েছে। কিন্তু মানে এখনো আমরা সঠিক যে কীভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একটু চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়নি। কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশন সেটা আমাদের নিতে হবে। আমরা কালকে যে শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই একটা কমপ্লায়েন্স করব, এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও দিয়েছি যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি, এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে। আমরা অবশ্যই পদক্ষেপ করবো না, কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশন নিতে হবে, এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাকে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি নেমডেড, এটা তাদের ফেয়ারনেসের, তাদের অতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে, বয়সের কথা বলেছে, ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন, এবং সেটা আমাদের অবজার্ভ করতে হবে। আমরা আমাদের যে সংশয় একটা আছে, অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলে বুঝে যায়, হতে পারে যে সেটা আমি এখন কিছু বলতে পারবো না। ততটা লিগাল ক্ল্যারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমার প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখি, আপনারা যখন এসেছেন তখন আমি ভিডিও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে, যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত, হয়তো এক সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে। মোটামুটি কি ধরনের কাজ করতে হবে, যে কোনো নিয়োগ প্রক্রিয়া, মানে আইনটা জানি করতে হবে, যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হয়। এইটাই হচ্ছে আমার আগের ভাবটা, যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, অবশ্যই পেয়েছি, সবাই পেয়েছি। আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি, কিছু লিগাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে, এবং আমাদের যেটা আর কি লার্নিং ক্যান্ডিডেট যে ফেয়ারনেস দেখানোর কথা আমাদের সুপ্রিম কোর্ট বলেছেন সেটা আমাদের মাথায় থাকবে, এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়া পদ্ধতি যাব, সাবজেক্ট টু সিকিং আর অবটেইনিং সাম লিগাল ক্ল্যারিফিকেশন। এইটা হচ্ছে আমাদের আজকে আমার আজকের বক্তব্যের সারমর্ম। খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না, যা বললাম তার বাইরে, কারণ এই ক্ল্যারিফিকেশন না পাওয়া অবধি কিছু বলাটা হয়তো ঠিক হবে। তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন, আমি সেটা বলেছি খুব সংক্ষিপ্ত সংসার সব যে তারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন, এটা এটা তো আর না, টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে। কারণ রায়ের যে বয়ান তার থেকে স্পষ্ট করে পালন করে দেওয়া নেই, আমার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম 100% আমরা সেগুলো যাবো, এরা মূল একটা সমস্যা। একটা প্রশ্ন বারবার হচ্ছে যে সিভিল সার্ভিস কমিশন এই যে অযোগ্য এই তালিকাটা কিন্তু দিতে পারে, এবং এর জন্যই একখানি পরীক্ষা না বারে বারে দিলেও এটা আপনাকে একটা অনুরোধ করবো, আপনি
এই রায়ের প্যারাগ্রাফ 23, প্যারাগ্রাফ 28টা ভালো করে পড়বেন, পড়ে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন। আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো আপনাদেরকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কি দিয়েছে কি দেয়নি সেটা সবার কাছে আছে, এই সব তথ্য আপনাদের কাছেও আছে। এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন, সুতরাং আপনি যা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না। আপনি ভালো করে 23 নম্বর প্যারাগ্রাফ করবেন, আরো তাহলে অন্য কারণ কারণের কথা বলেছেন, কারণ নিয়ে আলোচনা আমি করছি না, কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন, সে করে দেবেন। কিন্তু 28 নম্বর প্যারাগ্রাফটা করবেন আমার বলছি স্যার, যারা অন্য চাকরি থেকে এসেছিলেন এসএসসি তে চাকরি করতে, তাদেরকে তো আবার অন্য চাকরিতে চলে যেতে বলেছেন। এই বিষয়টা সুযোগ দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের তরফে কি পদক্ষেপ হবে? এটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন, সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল। আমাদের ডেটাবেসে এক্সিস্টিং ধরুন আজকে কোন স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন, হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে সরকারি স্কুল থেকে। কিন্তু যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন, হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই, থাকার কথা নয়। এটা যিনি চাকরিরত, আজকে তার চাকরি নেই, এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোন একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি। সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন, আমাদের যদি আবেদন করতে হবে যেরকম তো নয়। সুতরাং তিনি আবেদন করবেন, আমি এই রায়ের জন্য আমার সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই, আমি ফিরে যেতে চাই মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা সংরক্ষণে আছে। সেটা দেখে সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা, একটা সময় সীমা বলে আপনারা আছে 3 মাস। 3 মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপার নিউমারি পোস্টে ক্রিয়েট করতে হতে পারে, এটাও রায়ের মধ্যে উল্লেখ। Commission initiates its try and cover up the lapses and illegalities, the cover up itself has faced verification and department monitor, or rather impossible, given the scale of emotional এটা নিয়ে কবার নেই। আর আজকে বললাম আমি তো সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা করতে বসি, এই যে ইনিশিয়াল কামালিনাম এখানটা বলা হচ্ছে সেটা কোন স্টেজে, সেটা কি সুপ্রিম কোর্টের যখন আমরা মামলা লড়েছি তখন তার কথাই এটা পাইনি, কারণ অন্যান্য প্যারাগ্রাফের সঙ্গে তাদের যেমন এটা হয়তো অতীতের কথাই বলা এই সময়টা সমস্যা। 2016 প্যাকেজ এখন যারা শিক্ষক আছে তারা কি করবে? তারা কি স্কুলে যাবে? সব শিক্ষক এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার কাছে। কিন্তু সরকার তো আপনাকে চিঠি পাঠিয়েছেন, সেটা আমি বলিনি, আমি তো সেটা আমরা সিদ্ধান্ত করি, আমি সেই সিদ্ধান্তটা আর এক্ষুনি বলতেও পারতাম, কারণ কালকে রাত হয়েছে, প্রাথমিক মনে হয়তো সন্ধ্যাবেলা আইন দপ্তরের সঙ্গে কথা হয়েছে, সামনে একটা উইকেন্ড বা সপ্তাহান্তের দিন, সেই সময় আমরা ভালো করে, কারণ কালকে সবাই খুব আমরা সেটার মধ্যে ছিলাম, একটা রায়ের রায় বেরিয়েছে, কি কি অপশন আমার কাছে আছে সেগুলো। স্যার একটা প্রশ্ন আছে, এই নিয়োগ প্রক্রিয়া যদি আপনারা শুরু করেন কতদিন সময় লাগবে নিয়োগ প্রক্রিয়াটাকে শেষ করতে আপনাদের? আপনারা তো দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া করছেন, একটা নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে শেষ মানে আমি একটা সেক্টর আর পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর নির্ভর করে। আজকে যদি আমি 4টে সেক্টর একসঙ্গে বলি, আগের বারে 26 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে 22 লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন।
ওয়েবারের সংখ্যা কম বেশি 22 লক্ষ। আজকে আলাদা আলাদা করে সেক্টর ধরি 9, 10 এবং 11, 12 শিক্ষকের যে ক্ষেত্রটা তাতে 20 লাখের মতো, আর যদি 3 লাখের একটু আমি সামান্য কম, আর যদি আমি গ্রুপ সি গ্রুপটি দেখি সেটা 18 লাখের বেশি ছিল, যে কারণে বললাম 22 লাখের মতো। 21 হয় আর কিছু হাজার হাজার করে সব জায়গায় আছে, এই জন্য ওটা 22 লাখের কাছাকাছি। 9 লাখ মিলে 2 লাখ 90 পরীক্ষা দিয়েছিল এবং আবেদন অবশ্যই লাখ থেকে কাছে পেয়েছিল, দুটো মিলে 9, 10 1 লাখ 41, 1 লাখ 50, আর গ্রুপ সি গ্রুপ থেকে 18 লাখের থেকে কিছুটা বেশি, হাজার মিলে আমার মনে নেই, হাজারের সংখ্যাই বলতে পারি। সব মিলে 22 লক্ষর কাছাকাছি। 22 লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে, স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু 1.5 লাখ, শুধু 3 লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই। সুতরাং কত প্রার্থী, একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে 4টে সেক্টর চালাচ্ছি, এই সবের উপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া করতে। যদি আমি না 3 মাসের কথাটা রায় উল্লেখ দেন, 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায় সেটা যথার্থভাবেই উল্লেখ দেন। 3 মাসের কথা রায় সেটাই বললাম, আমাদের যে সংশয় আছে সেটা একটা সংশয় সেটা আমরা অবশ্যই এটা আইনি পরামর্শ অলরেডি দিয়েছি, কিন্তু সামনের দিকে বলুন। হ্যাঁ, বলতে পারবো না, স্যালারি ব্যাপারটা কমিশন দেখে না, কমিশন স্যালারিও দেয় না, কমিশন নিয়োগকর্তাও নয়। এই প্রশ্ন না, এটা তো সম্ভব নয়। ভিতর দিয়ে করো না ভাই। একটু সামনের দিকে তাকিয়ে পরীক্ষা দেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। তখন একটা বলছে 3 মাসের মধ্যে সামনের দিকে প্রক্রিয়া করো, সেটা সবাই বলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ দিতে হয়। তাহলে কত ইন্টারভিউ দিতে হতে পারে, তাহলে কত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়, প্যানেলের মেয়াদ 1 বছর। বললাম যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করে রিজার্ভিং ক্যান্ডিডেটদের প্রতি যে ফেয়ারনেস সেটা বজায় রেখে তাদের যাতে সুযোগ ছাড়া পাবে না সেটা করে যাতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি সেই বার্তাই স্যার একটু এদিকে তাকিয়ে সোজা তাকিয়ে ক্যামেরা আমি বলবো এইগুলো সারা হ্যাঁ করুন। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং কোর্ট সেটা এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। এসএসসি কি বলেছিল যে অযোগ্য কারা? মানে আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এফিডেভিট আপনারা এবং ফাইনাল লোকসভা রূপরেখ সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার কোনো মানে তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় এই যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এগুলো দায় হয় এটা আমি বলবো আপনার কাছে আমি এইটা আমি এটার কোনো জবাবই দেবো না,
এটা অনারেবল সুপ্রিম কোর্টের 28 নম্বর প্যারাগ্রাফে বলবেন উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন বা কি কারণের উল্লেখ করেছে অনারেবল সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছে। এটা করবেন, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয়। এই স্যার উঠে পড়লো কেন?